অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা গণতান্ত্রিক দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর। পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। ৩ বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল, বেকার হাজারো শ্রমিক। সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিটি। এবং আগ্রাসী ধরলা কুড়িগ্রামের উলিপুরে 1.5 কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন। ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। ব্যবস্থা নেয়ার আশ্বাসে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। দেশে বিদেশে নানা উস্কানি থাকলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে জনগণ ব্যর্থ হতে দেবে না উল্লেখ করে তিনি আরও বলেন, তবে সরকার নিজেই যেন নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে উপদেষ্টাদের। সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় সব সংস্কার কার্যক্রমের প্রধান লক্ষ্য হওয়া উচিত। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনও আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনও বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। নির্বাচিত সংসদই দেশ সংস্কার করবে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নিয়ে এ আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলটি। স্লোগান, মিছিল, সমাবেশ, নানা কর্মসূচিতে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করেছে বিএনপি। জোরালোভাবে জানান দিচ্ছে রাজপথে নিজেদের শক্ত অবস্থানের কথা। মঙ্গলবার চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ফরিদপুরে সমাবেশ করে বিএনপি। উৎসব মুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি হাতে থাকা প্লাকার্ডে স্থান পায় আন্দোলনে নিহতদের ছবি। মিছিল আর স্লোগানে মুখরিত হয় বিভাগীয় ও মহানগরীর অলিগলিও। দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নেন। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে। তারা বলেন, নির্বাচিত সংসদই দেশের সংস্কার করবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি
রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথের এই আন্দোলন অব্যাহত রাখবো। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান নেতারা। বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পালানোর কারণে গণতন্ত্র মুক্তি পেয়েছে। হেলিকপ্টার থেকে এই ফ্যাসিস্ট বাহিনী 32 জন শিশুকে হত্যা করেছে গুলি করে। এদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা, বিএনপির সৈনিকেরা ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই, সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোডম্যাপ আপনি ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে গণতন্ত্রের শোভাযাত্রাও করে বিএনপি। এতে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। প্রতিটি শোভাযাত্রা বিভাগের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ক্ষমতার পালাবদলের জন্য জনগণ অভ্যুত্থানে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা বিষয়ক প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তির জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, এক্ষেত্রে জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দেয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন তিনি। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। সাভারের আশুলিয়ায় 3টি কারখানায় শ্রমিকদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও 10 জন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় ও গাজীপুর থেকে রাজিবুল হাসানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার সকালে মাসকট গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধ বলে তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় শ্রমিকদের মাঝে অসন্তোষ। শ্রমিকরা জানান, হঠাৎ পাশের রেডিয়েন্ট গার্মেন্টসের কর্মীরা মাসকটের কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। পরে তাদের সংঘর্ষে এসে যোগ দেন সাউদার্ন গার্মেন্টস কর্মীরাও। ত্রিমুখী এ সংঘর্ষের মাঝে মাসকট গার্মেন্টসের রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এ সময় উভয় পক্ষের আরও অন্তত 10 শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছিল যে মালিক আসবে, মালিক আসে এই বিষয়টা নিয়ে সমাধান করবে, কিন্তু মালিককে ফোন করার পরও কিন্তু মালিক আসে না। তখন এই রেডিয়েন্সের কিছু দুর্বৃত্তরা আমাদের উপর ইট পাটকেল মারে। আমাদের ফ্যাক্টরিটা যেন খুলে দেয়, আমরা যেন ভালোভাবে ডিউটি করবার পারি, এটা আছে আমাদের দাবি। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি, ওনারা আসবে বলে আমাদেরকে, আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। আসলে ওনার সাথে আলোচনা করে কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেজান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় নাই, আর এই টাকাটা আজকে 10টা মাস হয়ে যাচ্ছে, 9টা মাস হয়ে যাচ্ছে, এখন আমরা পাচ্ছি না। তো এই টাকা পয়সা আমরা কোথায় গেলে এটা সমাধান হবে? এখন আমরা রাজপথে নেমেছি। অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গার্মেন্টসের শ্রমিকরাও বিক্ষোভ করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে $1 বিলিয়ন বিদেশি অর্ডার প্রতিবেশী দেশ ভারত সহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। শেখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত, কমলদের রিপোর্টে।
গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারতসহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালো। এই নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। উপাচার্যের পদে সিনিয়র শিক্ষককে সাময়িক নিয়োগ স্বাভাবিক হচ্ছে হাজী দারেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই পদ শূন্য থাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা। 3 বছরের বেশি সময় ধরে অচল রংপুর অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত, নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি। বাহিরের ছবি আরো ভয়াবহ। পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলের সঙ্গে আমাদের আখচাষী, কৃষক, তারপরে শ্রমিক, লেবার, গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায়
অনেকটা মনে করে নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল, কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরে সরকারি খাদ্য গোদাম থেকে কোটি টাকার চাল, গম গায়েব। হদিস নেই ৯,৫৪৪টি খালি বস্তার। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে 5 সদস্যের কমিটি। এ ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। যেভাবে থাকার কথা, কিছু কিছু খামালে বস্তাগুলো খাড়া করে রাখে, উপরে বস্তা ঢালে, এর মধ্যে গ্যাপ সৃষ্টি করা হয়েছে। রক্ষকই যখন ভক্ষক, যার দায়িত্ব ছিল উপজেলা খাদ্য গুদাম সংরক্ষণের, তিনি লাপাত্তা করেছেন প্রায় 145 মেট্রিক টন চাল ও গম। রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করে তার জায়গায় দায়িত্ব দেয়া হয় নুরুন নবী বাবুকে। তবে দীর্ঘদিনেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন কানিস ফাতেমা। এরপরেই তার বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য অফিস। 12 সেপ্টেম্বর তদন্ত কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয় গুদামে প্রায় 145 মেট্রিক টন চাল ও গম ঘাটতি রয়েছে। একই সঙ্গে হদিশ নেই ৯,৫৪৪টি খালি বস্তার। উধাও হওয়া চাল, গম ও খালি বস্তার বাজার মূল্য প্রায় ১,৮৫,০০,০০০ টাকা। ওসিএলএসডি, ওনার সঙ্গে একজন নিরাপত্তা প্রহরী এবং লেবার সর্দারকে আমরা মনে করতেছি যে এইগুলোর সাথে জড়িত। এ ঘটনায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমা, নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউলকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে বরখাস্ত করেছে খাদ্য অফিস। তবে শ্রমিক সর্দার রবিউলের দাবি, উধাও হওয়া খাদ্যশস্য গুদামে ঢুকানোই হয়নি। খাতা কলমে দুর্নীতি করেছে কানিস ফাতেমা। মিলারের মাল আলছে 2 গাড়ি, এখন ওখানে যদি আপনি 4 গাড়ির বিল দেন, ওটা কি লেবার দেখা জানবে? ওইভাবে ওরা বিল করি নিয়েছে। 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আপাতত ধারণা করা হচ্ছে যে 3 জনই জড়িত, এবং পরবর্তীতে যদি মনে হয় দুদক এসে তদন্ত করবে এবং সেখানে যদি আরও তথ্য উপাত্ত উঠে আসে তো সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। দীর্ঘদিন বিচারহীনতার কারণেই এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন কৃষক নেতা। আমরা মনে করি যে আসলে এখানে শুধুমাত্র 3 জন ব্যক্তি জড়িত নেই, উপর থেকে নিচ পর্যন্ত এখানে অনেকেই জড়িত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি খাদ্য গুদামের চাল, গম আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আর শিক্ষকরা বলছেন সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মসজিদ আলম শিবুরের ছবি নিয়ে রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা 39 জন শিক্ষক পদত্যাগ করেন। এতে স্থবির হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এর পরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক ফিরে এসেছেন এবং এর যে ফলাফল, আমরা ইতিবাচক ফলাফল আমরা পাবো। শিক্ষার্থীদের একমাত্র দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 6 মাসের সেমিস্টারটাকে 4 মাসে করে সেশন জটটা নিরসনের। থ্রি ফাইনাল আমরা রুটিন পেয়েছি এবং অন্যান্য ব্যাচে যারা আছেন তারাও রুটিন পেয়েছে, তারাও এক্সাম দিচ্ছে। সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, জানান শিক্ষকরা। খুব দ্রুত যেন ছাত্রদের যে সেশন জটের বিষয়টি রয়েছে সেটাকে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসা এবং ক্লাস পরীক্ষাকে খুব দ্রুততার সাথে
শেষ করা, এটা আমাদের মূল লক্ষ্য। দীর্ঘকাল ধরে তাদের সেমিস্টারগুলো শেষ হচ্ছে না, এই ব্যাপারে আমরা একটা ফলপ্রসূ এবং রুটিন করতে পারবো, যেটা রুটিনে আমরা হয়তো অনলাইনেও ক্লাস থাকবে এবং অফলাইনের ক্লাস অ্যাজ ইউজুয়াল রুটিন যেটা আছে সেটা তো চলবেই। বর্তমানে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদে শিক্ষার্থীর সংখ্যা 12,000। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময় আরও থাকছে। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান জোরদার। কক্সবাজারের টেকনাফে 10.5 কেজি স্বর্ণ ও নগদ টাকা জব্দ। মিয়ানমারের নাগরিক 2 রোহিঙ্গা আটক। ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা হয়। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক। তবে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় আবারও তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত 23 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার হন সাবেক এই বিচারপতি। কক্সবাজারে 10.5 কেজি স্বর্ণ নগদ টাকা সহ মিয়ানমারের 2 রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতরাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় স্বর্ণ ও মাদকের বড় একটি চালান মজুদের খবরে অভিযান চালানো হয়। সন্দেহভাজনকে একটি বসতঘর ঘিরে ফেললে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে বিজিবি। সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে 10.5 কেজি ওজনের স্বর্ণালংকার ও স্বর্ণের বার বাংলাদেশি 4,78,240 টাকা, মিয়ানমারের 2,29,500 কিয়াত এবং 10টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য 11,52,00,000 টাকা। আটকরা মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বিজিবি। সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে কয়েক কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকায় বালু ভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বালুর নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, লেহেঙ্গা, থান কাপড় এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। নেত্রকোনায় কসমেটিক্স দোকানে শিক্ষার্থী ও ভোক্তা অধিকারের অভিযানের সময় দোকান মালিকদের বিরুদ্ধে ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নেত্রকোনার বড় বাজার এলাকার কসমেটিক্স দোকানগুলোতে কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন বিদেশি পণ্য বিক্রয় করে আসছিল। আজ দুপুরে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দোকানগুলোতে অভিযানে নামে ভোক্তা অধিকার। এ সময় ক্ষিপ্ত হয়ে দোকান মালিক ও কর্মচারীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমন্বয়কারী যারা আছে আসলে বিভিন্ন সময় তারা আমাদের দোকানে বিভিন্ন রকম আসে, কোনো ম্যাজিস্ট্রেট এসে তারাই ম্যাজিস্ট্রেট হয়ে যায়, মাঝে মধ্যে এরকম দেখা যায়। মানে এর জন্য এখানকার ব্যবসায়ী আসলে তাদেরকে ঠিক পছন্দ করতেছে। মুক্ত অফিস থেকে আমরা আলোচনা করে আমরা প্লেটলেট নিয়ে আমাদের সার্কেলে আমরা আসছি, তো আমাদের এখানে একটা দোকান। নারায়ণগঞ্জে তুকি হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে শহরের চাষাড়া এলাকা থেকে আসামি ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়। আজ সকালে পারভেজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2013 সালের 6 মার্চ নিখোঁজ হয় তুকি। দুদিন পর শীতরক্ষা নদীর একটি ঘাটে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। কুড়িগ্রামের উলিপুরে 1.5 কিলোমিটার জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। 2 সপ্তাহে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার কথা বলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। গত 1 মাস ধরে উলিপুর উপজেলার সরকারপাড়া থেকে মোল্লারহাটের নুরুন্নাহার স্কুল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকায় চলছে ধরলা নদীর বাম তীরের ভাঙন। সবশেষ গত 2 সপ্তাহে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবারের সদস্যরা। সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। জনপদ রক্ষায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। এদিকে ভাঙনের কথা স্বীকার করলেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। সকালে বান্দরবান শহরের বিভিন্ন পাড়া ও বিহারগুলোতে আয়োজন করা হয় ভান্তেদের ছোঁয়ায় দান, বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনা। বিহারে বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষের মধু সহ
বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন। পরে ভক্তরা মোমবাতি প্রজ্বলন করে ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এদিকে খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উৎসব। বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় বিহারগুলোতে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর। পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। এবং 3 বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল। বেকার হাজারো শ্রমিক। সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিটি। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।